আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনার দেশে ফেরা কিংবা তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরানো এই ব্যাপার নিয়ে যখন একেবারে তালগোল অবস্থা, গতকালকেও আমরা বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে এটা নিয়ে কথা বলতে দেখেছি। এই ব্যাপারগুলো নিয়ে যখন কথা হচ্ছে তখন আজকে বিকেলে পৃথিবীর অন্যতম প্রধান সংবাদ মাধ্যম রয়টার্স তারা রীতিমতো বোমা ফাটিয়েছে। তারা নিশ্চিত করছে এবং এই প্রথমবারের মতো রয়টার্স শেখ হাসিনার সঙ্গে সরাসরি কথা বলে সাক্ষাৎকার নিয়েছে এবং সেই সাক্ষাৎকার এটাই প্রথম কোনো গণমাধ্যম ইমেল সাক্ষাৎকারের বাইরে শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের মাধ্যমে সাক্ষাৎকার নিয়েছে এবং সেই সাক্ষাৎকারে বেরিয়ে এসেছে শেখ হাসিনা নিশ্চিত করেছেন তিনি দেশে ফিরছেন এবং সেই সময়টা হচ্ছে ডিসেম্বর এবং তার সাথে আরও অনেকে থাকছে, তিনি একা ফিরছেন না। সব কিছু মানে তার মৃত্যুদণ্ড হতে পারে এটা জেনেই তিনি দেশে ফিরছেন, ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। এই তথ্য রয়টার্স নিশ্চিত করছে। রয়টার্স যখন এই তথ্য নিশ্চিত করছে তখন সিএসবি নিউজ, হিন্দুস্তান টাইমস সহ দুনিয়ার তাবৎ গণমাধ্যমে এটা খবর হতে শুরু করেছে। কি বলছে, বিস্ফোরক তথ্য কি বের করে আনলো রয়টার্স, চলুন একটু বোঝার চেষ্টা করি। কারণ বাংলাদেশের গণমাধ্যমে এই খবর খুব একটা গুরুত্ব দিয়ে প্রকাশ করা নাও হতে পারে, কারণ কদিন আগেই এনডিটিভিতে শেখ হাসিনার দেয়া সাক্ষাৎকারকে কেন্দ্র করে বাংলাদেশের গণমাধ্যম যখন সেটা উদ্ধৃত করে নিউজ করেছিল তখন কিন্তু প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এক ধরনের হুমকি দিয়েছিলেন যে শেখ হাসিনার যে কোনো ধরনের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে, কিন্তু শেখ হাসিনার বক্তব্য কেউই কিন্তু প্রচার করছে না। কোনো একটা গণমাধ্যমে হওয়া খবর সংবাদের গুরুত্ব অনুসারে সেটা রিপ্রিন্ট করছে, এটা কোনোভাবেই কোনো গণমাধ্যমের শেখ হাসিনার বক্তব্য প্রচার হয় না, এরকম বিশ্লেষণও সাংবাদিকদের আমরা করতে দেখেছিলাম। রয়টার্সে নতুন করে কি বললেন তিনি, কি কথা উঠে আসলো, স্পেসিফিক কোন কোন বিষয় উঠে আসলো, ডিসেম্বরকেই তিনি কেন বেছে নিচ্ছেন এবং তিনি যেটা বলছেন সরাসরি টেলিকথোপকথনে যে সাক্ষাৎকার তিনি দিয়েছেন সেই সাক্ষাৎকারে এই প্রথম প্রশ্নের পাল্টা প্রশ্ন, উত্তরের পাল্টা প্রশ্ন এটা করার স্কোপ পেয়েছিল রয়টার্স। কি উঠে আসলো সেই সাক্ষাৎকারে, চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিও। দর্শক, বলছিলাম রয়টার্সের কথা, দুনিয়ার তাবৎ বাঘা সংবাদ মাধ্যমের মধ্যে অন্যতম বড় এবং বলা যায় সব থেকে বৃহৎ সংবাদ মাধ্যম রয়টার্স। সেই রয়টার্স খবর দিচ্ছে এবং তারা দাবি করছে শেখ হাসিনার সঙ্গে 1 ঘন্টারও বেশি সময় তারা টেলিকথোপকথন করেছেন। রয়টার্সের প্রতিবেদক এই কথা বলেছেন, শেখ হাসিনার সঙ্গে কথা বলে সাক্ষাৎকার নিয়েছেন এবং সাক্ষাৎকারের মূল ব্যাপারটা তুলে এনেছেন। রয়টার্স এটা খুবই গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। রয়টার্স তার মূল যে প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করেছে সেটা শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে তারা বলছে এক্সক্লুসিভ, এটাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার বলছে। তারা বলছে বাংলাদেশের হাসিনা প্ল্যান্স ডিসেম্বর রিটার্ন উইথ পার্টি কলিগস টু সারেন্ডার, অর্থাৎ তার পার্টির অন্যান্য নেতাদেরকে নিয়ে তিনি সারেন্ডার করার জন্যই ডিসেম্বরে দেশে ফিরবেন এই ঘোষণা দিয়েছেন। তার মানে এখানে একটা নতুন তথ্য আছে, তিনি একা না, তার সাথে তার দলীয় নেতারাও থাকবেন। সেই ক্ষেত্রে কোন কোন নেতাকে তিনি বেছে নেবেন বাংলাদেশে স্যারেন্ডার করে কারাগারে যাওয়ার জন্য, সেটাই এখন দেখার বিষয়। রয়টার্সের এই প্রতিবেদন আমরা যখন দেখছি তখন রয়টার্স এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকেও গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। তাদের ফেসবুক পোস্টটা দেখে নিন, সেখানেও তারা বলছে এক্সক্লুসিভ, আউস্টেড বাংলাদেশি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ফেসিং a death sentence back home where her party is banned, told Reuters she and senior party colleagues plan to return from exile in India around December and surrender. এই বক্তব্য ফেসবুকে দিচ্ছে এবং তারা যখন এটা প্রকাশ করছে তখন আমরা দেখছি যে আমেরিকা ভিত্তিক গণমাধ্যম সিএসবি নিউজ তারাও এই খবরটা নিশ্চিত করছে। তাদের ফটোকার্ডটা দেখে নিন, সেখানে তারা বলছে ডিসেম্বরেই নেতাকর্মী সহ দেশে ফিরছেন শেখ হাসিনা। তারা রয়টার্সের উদ্ধৃতি দিয়েই এই খবরটা প্রকাশ করছে। এই খবর যখন তারা দিচ্ছে তখন হিন্দুস্তান টাইমসও এটা নিয়ে খবর করছে। হিন্দুস্তান টাইমস সহ ভারতের বহু গণমাধ্যমে এটা প্রকাশিত হয়ে গেছে এরই মাঝে। হিন্দুস্তান টাইমস
টাইমসের শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে দে মে কিল মি, শেখ হাসিনা প্ল্যান্স ডিসেম্বর রিটার্ন টু বাংলাদেশ, ওয়ান্স ডেথ টু কাম অন ওন সোল। হিন্দুস্তান টাইমসের শিরোনামটা এরকম। রয়টার্স কি বলছে? রয়টার্সের প্রতিবেদনে মূল যে চারটা ব্যাপার উঠে এসেছে সেখানে হচ্ছে ক্ষমতাচ্যুত বাংলাদেশি নেত্রী রয়টার্সকে বলেছেন দেশে ফিরলে তার মৃত্যু ঝুঁকি রয়েছে। হাসিনা বলেছেন তিনি ও দলের কর্মীরা স্বেচ্ছায় ফেরার পর আদালতে আত্মসমর্পণ করবে। বলছেন মৃত্যুদণ্ড সত্ত্বেও পরিকল্পিত প্রত্যাবর্তন নিয়ে ঢাকার সঙ্গে কোনো যোগাযোগ নয়। শেখ হাসিনা বলছেন অর্থাৎ তিনি সরকারের সঙ্গে কিংবা ঢাকার সঙ্গে কোনো ধরনের কোনো দফারফা করতে চান না। তারপরে তিনি বলেছেন হাসিনা তার আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিও জানিয়েছেন। এবার যায় একটু বিস্তারিততে। ক্ষমতাচ্যুত বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি দেশে ফিরে মৃত্যুদণ্ডের মুখোমুখি এবং যেখানে তার দল নিষিদ্ধ, রয়টার্সকে বলেছেন যে তিনি এবং তার দলের জ্যেষ্ঠ সহকর্মীরা ডিসেম্বরের মধ্যেই ভারত থেকে নির্বাসন শেষে ফিরে এসে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। দক্ষিণ এশিয়ার দেশটির দীর্ঘতম সময় ধরে ক্ষমতায় থাকা নেত্রী বলছেন তিনি এবং তার আওয়ামী লীগের সদস্যরা 2 বছর আগে পালিয়ে যাওয়া দেশে স্বেচ্ছায় ফিরে এসে আদালতে হাজিরা দেওয়ার লক্ষ্য নিয়েছেন, অর্থাৎ সিদ্ধান্ত নিয়েছেন তারা আদালতে আত্মসমর্পণ করবেন। এর মাধ্যমে বাংলাদেশ তার সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক প্রতিপক্ষের মোকাবেলার পদ্ধতিকে পরীক্ষা করবে। ফিরে এলে তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে। এই বৃহস্পতিবার গভীর রাতে এবং শুক্রবার সকাল পর্যন্ত প্রায় 1 ঘন্টা ব্যাপী টেলিফোন সাক্ষাৎকারে বলেন 78 বয়সী এই নেত্রী। অর্থাৎ টেলিফোন সাক্ষাৎকারে যেটা সাক্ষাৎকারটা নেওয়া হয়েছে টেলিফোনে কথোপকথনের মাধ্যমে, এই প্রথম কোনো গণমাধ্যম শেখ হাসিনার সঙ্গে সরাসরি কথা বলল। আর কোনো গণমাধ্যম, বিশ্বের আর কোনো গণমাধ্যম সরাসরি কথা বলতে পারেনি, সবাই ইমেল সাক্ষাৎকার নিয়ে ছাপিয়েছিল। সুতরাং এই সাক্ষাৎকারটার গুরুত্ব অন্যগুলোর চাইতে অনেক বেশি হবে, এটাই স্বাভাবিক। তিনি বলছেন তবুও আমাকে যেতে হবে। আমার দলের নেতাকর্মীরা প্রচণ্ড দমনপীড়নের শিকার হচ্ছেন। যদি মৃত্যু আসে আমি চাই তা যেন আমার নিজের মাটিতেই আসে, যেখানে আমার বাবা মা সমাহিত এবং যেখানে তাদের রক্ত ঝরেছিল। নির্বাচনের কারণে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন হবে কিনা সেই প্রসঙ্গে তিনি বলছেন যে একাধিক মেয়াদে 20 বছর প্রধানমন্ত্রীত্বের অবসান ঘটিয়ে বিক্ষোভের মুখে 2024 সালে বাংলাদেশ থেকে চলে যান শেখ হাসিনা। ছাত্র নেতৃত্বের এক গণঅভ্যুত্থানে প্রাণঘাতী দমনপীড়নের নির্দেশ দেওয়ায় দেশটির যুদ্ধাপরাধ আদালত নভেম্বরে তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। তিনি নির্বাসন থেকে এই অভিযোগ অস্বীকার করে আসছেন, অর্থাৎ শেখ হাসিনা তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগগুলো অস্বীকার করছেন, সেটা বলছে রয়টার্স। 2 বছরের অস্থিরতার পর ঢাকা সরকার স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করায় তার প্রত্যাবর্তন পোশাক রপ্তানির এই শক্তিশালী দেশটিতে রাজনৈতিক বিভাজন আরও তীব্র করতে পারে। অর্থাৎ শেখ হাসিনা ফিরে আসা রাজনৈতিক বিভাজন তৈরি করতে পারে আরও বেশি, এটা রয়টার্স মনে করছে। অন্যদিকে এটি ভারতের সঙ্গে তিক্ত সম্পর্কের উন্নতি ঘটাতে পারে, যা নয়াদিল্লি তাকে আশ্রয় দেওয়ার পর তীব্রভাবে অবনতি হয়েছিল। অর্থাৎ রয়টার্স বলছে শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরে আসেন তাহলে ভারতের সঙ্গে যে তিক্ত সম্পর্ক সেই তিক্ত সম্পর্কের অবসান ঘটতে পারে 1। 2, শেখ হাসিনা ফিরলে রাজনৈতিক পরিস্থিতি সংঘাতময় হতে পারে, যেটা আমরা একাধিক ভিডিওতে বলেছি যে শেখ হাসিনা ফিরলে বর্তমান সরকার উভয় সংকটে পড়তে পারে। একটা হচ্ছে বিরোধী দলের চাওয়া তার শাস্তি কার্যকর করা, অন্যদিকে শাস্তি কার্যকর করতে গেলে আওয়ামী লীগ যদি মাঠে নেমে যায় তখন পরিস্থিতি ট্যাকেল দেওয়াটাও সরকারের জন্য একটু কঠিন হতে পারে। এই ব্যাপারে এই প্রথম তিনি তার প্রত্যাবর্তনের একটি সময়সূচি ঘোষণা করেছেন, আত্মসমর্পণের পরিকল্পনার কথা বলছেন, কিংবা অন্য নির্বাসিত আওয়ামী লীগ নেতারাও তা করবেন বলে তিনি নিশ্চিত করছেন। তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ড রয়েছে। রয়টার্স দলের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি বা তারা কোথায় আছেন তা নিশ্চিত হতে পারেনি। তিনি বলেন ঢাকার কর্তৃপক্ষ আমাকে ফিরিয়ে নিতে চায়, আমাকে ফেরত পাঠানোর জন্য তারা বারবার ভারতে চিঠি পাঠাচ্ছে, আমি নিজেই চলে যাব। অর্থাৎ ভারতকে ফেরত পাঠানো লাগবে না, আমি নিজেই চলে যাব। হাসিনার মন্তব্যের বিষয়ে মতামত জানতে চাওয়া হলে বাংলাদেশ সরকারের মুখপাত্ররা কোনো সাড়া দেননি। অর্থাৎ এই ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি রয়টার্সকে। হাসিনার মন্তব্যের বিষয়ে মতামত জানতে চাওয়া হলে বাংলাদেশ সরকারের মুখপাত্ররা কোনো সাড়া দেননি। মন্তব্যের অনুরোধে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি। এপ্রিলে মন্ত্রণালয়টি জানিয়েছিল তারা তাকে প্রত্যার্পণের জন্য বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে এবং নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে চায়।
একসময়ের গণতন্ত্রের রক্ষক ভিন্নমত দমনের অভিযোগে অভিযুক্ত, অর্থাৎ একসময়ই যিনি গণতন্ত্রের রক্ষক ছিলেন তিনি ভিন্নমত দমনের যে অভিযোগ সেই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। শেখ হাসিনা প্রসঙ্গে রয়টার্স বলছেন যে একটি সামরিক অভ্যুত্থানে তার পিতা একজন স্বাধীনতার নেতা এবং পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করার পর শেখ হাসিনা পাদপ্রদীপের আলোয় এসেছিলেন। তারপরে তার রাজনৈতিক জীবনের বর্ণনা দেওয়া হচ্ছে এবং গত আন্দোলন যেটা জুলাই আন্দোলন, সেখানে জাতিসংঘের রিপোর্টে 1400 জন মৃত্যুর যে খবর সেই খবরটাও বলা হচ্ছে। শেখ হাসিনা যেটা বলেছেন রয়টার্সকে সর্বশেষ, সেটা হচ্ছে জনগণকে সিদ্ধান্ত নিতে দিতে হবে, অর্থাৎ জনগণই সিদ্ধান্ত নেবেন। শেখ হাসিনা বলেছেন জনগণকেই সিদ্ধান্ত নিতে দিন। গণমাধ্যমের প্রতিবেদন এবং সরকারি কর্মকর্তাদের ভাষ্যমতে তার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আওয়ামী লীগের বহু কর্মী গ্রেপ্তার, আইনি মামলা, শারীরিক আক্রমণের শিকার হয়েছেন। হাসিনা বলেছেন দেশে ফেরার পরিকল্পনা নিয়ে ঢাকার সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। গণতন্ত্র, ভোটাধিকার, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার এবং ন্যায় বিচার গোপন আলোচনার বিষয় নয়, মানে এখানে গোপন আলোচনার কোনো ব্যাপার নেই। তিনি বলেন কারাবাস নিয়ে তিনি চিন্তিত নন, কারণ এর আগেও তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছেন। পিতার হত্যাকাণ্ডের পর 1981 সালে নির্বাসন থেকে ফিরে আসার পর সামরিক শাসনের বিরুদ্ধে চলা অভিযানে তিনি বারবার আটক হন। 2007 সালে একটি সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারও তাকে জেলে নিয়েছিল, সেই ব্যাপারগুলো তিনি বলেছেন। তিনি বলেছেন যে মানে এই যে তার বাসভবনের দিকে জনতা এগিয়ে আসায় প্রাণনাশের হুমকি পাওয়ায় তিনি এবার পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তিনি বলেছেন যখন কোনো সরকার দীর্ঘদিন ধরে কাজ করে তখন ভুল হতেই পারে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তিনি বলছেন যে তার ভুল হতে পারে, কোনো সরকারই ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু একটি সরকারের ভালো মন্দ, ন্যায় অন্যায় বিচার করার অধিকার জনগণের। আমি সেই বিচারের ভার জনগণের উপরেই ছেড়ে দিই। হাসিনা বলেছেন আওয়ামী লীগ পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে তিনি বাংলাদেশের 300টি সংসদীয় আসনের মধ্যে 125টি আসনে অনলাইন বৈঠক করেছেন। 125 আসনে তিনি অনলাইন বৈঠক করেছেন, সেই তথ্য তিনি রয়টার্সকে জানিয়েছেন। তার মানে এখনও 175টি আসনের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। তিনি বলেন তারা হয়তো আমাকে দোষী সাব্যস্ত করেছে এবং আমি হয়তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না, কিন্তু তারা আওয়ামী লীগকে কেন স্থগিত করবে? আমরা যদি ভুল করে থাকি তবে জনগণই তার সিদ্ধান্ত নিক। অর্থাৎ আওয়ামী লীগ যদি ভুল করে থাকে তাহলে সেই সিদ্ধান্ত জনগণের উপরে ছেড়ে দেওয়ার কথা বলছেন, যে কথাটা অনেকেই বলেছেন যে রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে আদালতের মাধ্যমে যে কোনো ফরম্যাটে নিষিদ্ধ করার যে প্ল্যান, সেই প্ল্যানটা ঠিক নয়। অনেকে এটাও বলেছেন যে 24-এর শেখ হাসিনা সরকার পতনের পরে 3 মাসের মধ্যে যদি নির্বাচন হতো তাহলে কিন্তু জনগণই তাদেরকে ভোট দেয়া থেকে বিরত থাকতো, সুতরাং তাদের দলের অবস্থা এমনিতেই খারাপ হয়ে যেত। কিন্তু ইউনূস সরকারের অনেক দিন ক্ষমতায় থাকার যে খায়েশ, সেই খায়েশ এবং অপশাসনের জন্য আওয়ামী লীগ অনেকটা প্রাসঙ্গিক হয়ে গেছে। অনেকে ভাবতে শুরু করেছেন যে মানে আওয়ামী লীগকে তাড়িয়ে যদি এরকম অবস্থা হয় তাহলে তো আওয়ামী লীগই ভালো ছিল, এরকম বক্তব্য কিন্তু অনেকের মুখ থেকে বেরিয়েছে। সুতরাং ইউনূস সরকারের ব্যর্থতা, অপশাসন এবং অনেক দিন ক্ষমতায় থাকার খায়েশের কারণেই আওয়ামী লীগ 2 বছর যেতে না যেতেই কিন্তু অনেকের কাছে প্রাসঙ্গিক হয়েছে এবং আওয়ামী লীগের নেতারা এখন দেশে ফেরার সাহস করছেন। এমনকি শীর্ষ নেতা শেখ হাসিনা এবারের ঘোষণাটা একেবারে স্পষ্ট, যেহেতু কথোপকথন করেছেন একেবারে টেলিফোনে ডিরেক্ট, সেহেতু এবারে আর ওই ইমেলে লিখিত ব্যাপার না যে লেখার সময় অনেক কিছুই সাজিয়ে গুজিয়ে লেখা যায়, কিন্তু যখন কথা বলা যায় তখন কিন্তু মনের অজান্তেই অনেক কথা বেরিয়ে আসে। এই ঘোষণাটাকে আমার মনে হয় যে গুরুত্ব দেওয়ার যথেষ্ট কারণ এখন তৈরি হবে। এখন দেখার বিষয় যে এই বক্তব্য কোন দিকে গড়ায়। এবং গতকালকেও আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে, কিন্তু সেটা খুব দ্রুত সম্ভব নয়, সেটা সময় প্রয়োজন। এরকম কথা যখন বলছেন তখন শেখ হাসিনা যদি ডিসেম্বরের মধ্যেই ফিরে আসেন তাহলে তো বোধহয় সরকারের ওয়েলকাম জানানোরই কথা, যে আসেন, আপনি আসেন, আইনের মোকাবেলা করেন, তাহলে তো ভালোই, সবার মানে সব কুলি রক্ষা হয়। এতে মনে হয় সরকারের আপত্তি থাকার কথা নয়। এবং শেখ হাসিনার জন্য যদি ট্রাভেল পাস প্রয়োজন হয় সেটাও বোধহয় সরকারের দেয়া উচিত। দর্শক, আপনার কি মনে হয় কোন পরিস্থিতির দিকে যাচ্ছে বিষয়গুলো? আর তার চাইতেও বড় প্রশ্ন, শেখ হাসিনা নিজেই ফিরতে চাইছেন যখন তার ঘাড়ের উপরে মৃত্যুদণ্ডের বোঝা চেপে আছে। এই যে ফেরার সাহস, এই সাহসটা তিনি কোথায় থেকে পাচ্ছেন? আন্তর্জাতিক পর্যায় থেকে নাকি অন্য কোনো জায়গা থেকে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক,
আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি সম্পর্কে জানেন না এমন কোনো দর্শক নেই। সেটা হলো পালানো। আমাদের শৈশবে আমরা নিজেরা পালিয়েছি। কখনো খেলার ছলে, পলাপুলি খেলা। আর কখনো প্রয়োজনের তাগিদে কোনো একটা অন্যায় করেছি, এখন লুকিয়ে থাকতে হবে। আবার আমরা নিজেরা যেভাবে পালিয়েছি, সেই পলানোর অনেকগুলো দৃশ্য খেলার ছলে হোক কিংবা প্রয়োজনের তাগিদে হোক, তো আমরা প্রায়ই ধরা পড়ে যেতাম, কেউ দেখে ফেলত। আমরা তখন অনুনয় বিনয় করে বলতাম যে আমরা যে পালিয়েছি এ কথা কাউকে বলো না। এরকম দৃশ্য দেখুন, আপনাদের মনে পড়ে কিনা। আমরা আমাদের নিজেদের বাইরে আমরা পশু পাখি কীট পতঙ্গ তাদেরকে পালাতে দেখেছি, এবং সেই পালানো আমাদেরকে ভীষণ রকম, বিশেষ করে বিড়াল, কুকুর, আমাদের যে গৃহপালিত প্রাণীগুলো, তারা একটু বুদ্ধির সম্পন্ন। তো কখনো মানুষের ভয়ে, কখনো মানুষের সাথে খেলার ছলে, কখনো আপন গোত্রের অর্থাৎ এক বিড়াল আর এক বিড়ালের সঙ্গে, এক কুকুর আর এক কুকুরের সঙ্গে খেলতে গিয়ে বা অন্য যে কোনো কারণে রণভঙ্গ দিতে গিয়ে তাদেরকে কখনো পিছনে ফিরে দৌড়াতে হয়েছে, কখনো পালাতে হয়েছে। আমাদের এই সমাজে মানুষ এবং প্রাণীর মধ্যে পালানোর ক্ষেত্রে আমরা যেটিকে সবচেয়ে বেশি নম্বর দেই এবং সবচেয়ে বেশি গালাগালি করি, সেটি হলো শিয়াল, ধূর্ত শিয়াল। শিয়ালের মতো এত চমৎকার করে, এত সুন্দর করে, শৈল্পিকভাবে কেউ পালাতে পারে, এটা সাধারণত আমরা জানি না। এজন্য আমরা কাউকে যদি কখনো নেতিবাচক করতে, কারো মেধা, কারো যোগ্যতা আমরা টিটকারি করতে চাই, কাউকে যদি আমরা ছোট করতে চাই, তাহলে তাকে আমরা শিয়ালের ধূর্ততার সঙ্গে তুলনা করি। আজকের যে শিরোনামটি দেওয়া হয়েছে, সেই শিরোনামটির সঙ্গে কোনটার মিলন ঘটাবো? মানুষের পলায়ন, পশুর পলায়ন, রাজনীতিবিদ বা রাজাবাদশাদের পলায়ন, সেগুলো, নাকি কেবলই কেন পালাবেন, কখন পালাবেন, কোথায় পালাবেন, এই বিষয়ের ব্যাখ্যাগুলো বলবো। আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে যে আমি এই সময়টিতে কেন হঠাৎ করে এরকম কথা বলেছি। এর আগেও পালানো নিয়ে আমি বহু লেখা লিখেছি আর বহু ভিডিও করেছি। শেখ হাসিনার জমানাতে বহুবার ভিডিও করেছি, ইউনূসের জমানাতে বহুবার ভিডিও করেছি। এই প্রথম তারেক রহমান সাহেবের জমানাতে পালানো নিয়ে ভিডিও করলাম, এই প্রথমবার। এখন প্রশ্ন হলো যে হঠাৎ করে তারেক রহমান সাহেব বা তার সরকারের মধ্যে কি পলায়নের কোনো লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন? বা 4 মাস অতিক্রান্ত হলো, তো এই সময়ের মধ্যে হঠাৎ করে এই পালানোর কথা আসলো কেন? আপনারা লক্ষ্য করবেন যে এই কথাগুলো কিন্তু আমরা বলছি না। সরকারের বান্ধব, সরকারের আপনজন, সরকারের ভেতরের লোক, সরকারের বাইরের লোক, পার্লামেন্টের ভিতরের লোক, পার্লামেন্টের বাইরের লোক, বা যে সকল দল পার্লামেন্টে রিপ্রেজেন্ট করে তাদেরই যে সকল সদস্য পার্লামেন্টে যেতে পারেনি, বা যে সমস্ত দল বা ব্যক্তি পার্লামেন্টে গেছেন, মন্ত্রী হতে পারেননি, সরকারি ঘনিষ্ঠজন, তারপর মন্ত্রী হয়েছেন কিন্তু ক্ষমতা পাননি, তাদেরকে বঞ্চিত করা হয়েছে, একঘরে করে রাখা হয়েছে। তো এ সকল মানুষ একান্ত আলোচনায়, কখনো কখনো মিডিয়ার সামনে সরকারকে ভয় দেখানোর জন্য যার যার অবস্থান থেকে তারা বলেন যে ইন্ডিয়াতে আওয়ামী লীগ পালিয়ে গেছে, দে হ্যাভ দ্য ওয়ে, তাদের একটা পথ ছিল, তাদের একটা অবস্থান ছিল, তাদেরকে আশ্রয় দেওয়ার মতো দেশ, কাল, জাতি ছিল। কিন্তু আপনারা পালাবেন কোথায়? একটু স্মরণ করে দেখুন তো যে গত 4 মাসে এই কথাগুলো কতবার বলা হয়েছে, কোন কোন নেতারা বলেছেন, কোন কোন দলের লোক বলেছেন। তো তারই প্রেক্ষিতে মূলত এই আজকের এই অনুষ্ঠানটি করা। আসলে বিএনপির জন্য পালানো সত্যিকার অর্থে একটি ঝামেলার বিষয়, এবং জামাতের জন্য ঝামেলার বিষয়। কোনো কারণে গণেশ উল্টে গেলে, রাজনীতির যে পরিবেশ পরিস্থিতি তাদের বিরুদ্ধে চলে গেলে, তাদেরকে এদেশের মাটিতেই প্রতিপক্ষের হাতে লাঞ্ছিত, অপমানিত এবং আরও যে সকল দুর্ভোগ দুর্দশা রয়েছে সেগুলো পোহাতে হবে। কিন্তু আওয়ামী লীগের মতো টুস করে
সীমান্ত পাড়ি দিয়ে তারা দিল্লিতে চলে যাবেন, কলকাতাতে চলে যাবেন, আগরতলা, মুর্শিদাবাদ কিংবা অন্য কোনো শহরে যাবেন ভারতের, যেটি সম্ভব নয়। তারপর তারা সীমান্ত পাড়ি দিয়ে, বঙ্গোপসাগর পাড়ি দিয়ে অন্য কোনো দেশে যাবেন, মায়ানমারে যাবেন, বাংলাদেশের গহীন অরণ্য পাড়ি দিয়ে তারা মায়ানমার হয়ে থাইল্যান্ড যাবেন, সমুদ্র পথে তারা সেই বঙ্গোপসাগর পাড়ি দিয়ে নৌকায় করে পাকিস্তানের জাহাজে উঠবেন। এটি একেবারে অসম্ভব বিষয়। তো এই কারণে কি হলো যে সরকারের যারা প্রতিপক্ষ, জামাতের যারা প্রতিপক্ষ, তারা সবসময় সরকার এবং জামাতকে ভয় দেখাচ্ছে যে আপনারা পালাবেন কোথায়। এই হলো মূল বক্তব্য। অতীতে আমাদের দেশে যে রাজনীতির সহিংসতা ছিল, মানে থিঙ্ক অ্যাবাউট দ্য চ্যাপ্টার, রাজনীতির যে অধ্যায় ছিল, সেই অধ্যায়গুলোর একটা পরিণতি আমরা কল্পনা করতে পারতাম। আমাদের দেশে যেই কয়বার পট পরিবর্তন হয়েছে, সেটা ৭৫-এ বলেন, ৭৭-এ বলেন, ৮১, তারপর ৯০, ৯১, ৯৬, মানে যে কয়বারই পট পরিবর্তন হয়েছে, সেই কয়বারই মানে এরকম পালানোর মতো ঘটনা ঘটেনি যেভাবে পালানো এইবার আওয়ামী লীগের ক্ষেত্রে ঘটেছে। তো সেক্ষেত্রে যেটি হচ্ছে যে আওয়ামী লীগ যেভাবে পালিয়েছে, বিএনপিকে এবং জামাতকে তাদের দুঃসময় একইভাবে পালাতে হবে। দেয়ার ইজ নো ওয়ে। কারণটা কি? কারণটা হলো আমাদের দেশে যখন, বা পৃথিবীর যে কোনো দেশে, সমাজে কালে একটি মন্দ রেওয়াজ চালু হয়ে যায়, সেই মন্দ রেওয়াজটা কখনো বন্ধ হয় না। ধরুন আওয়ামী লীগ কেন পালালো? প্রচণ্ড একটা ভয় তাদের মধ্যে কাজ করেছে। আওয়ামী লীগ কেন পালালো? তাদের উপর এরকম জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, যেগুলো সহ্য করে তারা দেশের মাটিতে থাকতে পারেনি। আওয়ামী লীগ জমানার শেষ দিকে বহু খুন হয়েছে, পুরো জমানা জুড়ে অসংখ্য গুম হয়েছেন, খুন হয়েছেন, ধর্ষণ থেকে শুরু করে সামাজিক যে অপরাধ, রাজনৈতিক অপরাধ, তার সীমা পরিসীমা নেই। কিন্তু এই দেশে বসবাস করার মতো তারা বিরোধী দলের জন্য একটি পরিবেশ সৃষ্টি করেছিল। তারা মামলা দিত, মোকদ্দমা দিত, একটু দেরি হতো। ওই জমানাতে মানে কোর্ট কাছারিকে শেখ হাসিনার পেটি কোর্ট বলা হতো। এর কারণ হলো তারা সরকারের কথার বাইরে কোনো কিছু করে না। আচ্ছা, এখন কি অবস্থা আছে বলেন তো? এখন কার মানে আপনি বিচারাঙ্গন নিয়ে কি বলবেন? গত ২টি বছরে যেখানে ন্যায় বিচার পাওয়ার কথা ছিল, সেই ন্যায় বিচার কি হয়েছে? যেখানে আদালতের সুমোটো রুল দেওয়া উচিত ছিল, সেখানে আদালত নিজেই মজলুম হয়ে গেছে। দেশের একজন প্রধান বিচারপতি পলাতক, আর একজন প্রধান বিচারপতি জেলখানাতে। অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা প্রকাশ্য রাজপথে মার খেয়েছেন। বিচারপতি, তোমার বিচার করবে যারা, আজ দেখেছে এই জনতা। এই ধরনের কথাবার্তা পাকিস্তান আমলে বলা হতো, বাংলাদেশ আমলেও এরকম অনেক গান হয়েছে। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন অথবা হাইকোর্ট ডিভিশনের কোনো সম্মানিত বিচারপতিকে পিটুনি দেওয়া হয়েছে, মারধর দেওয়া হয়েছে রাজপথে। এটি জুলাই বিপ্লবের সময় ঘটেছে। সাধারণ জনতা বিচারালয় আক্রমণ করেছে, বিচারকরা বিচারাঙ্গন ছেড়ে পালিয়ে চলে গেছেন। এটি গত ২ বছরে ঘটেছে। তো পরবর্তীতে আবার যারা ক্ষমতায় এসছেন, ঢালাওভাবে যেভাবে বিচারপতিদেরকে, মানে পুলিশ যেভাবে, পুলিশের চাকরি খাওয়া হয়েছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের চাকরি খাওয়া হয়েছে, বিচারপতিদেরকে ওইভাবেই দলীয় একটা ট্যাগ লাগিয়ে গণহারে তাদেরকে তাড়ানো হয়েছে। তো বেঞ্চে যারা ছিলেন, অর্থাৎ বিচারাঙ্গনে যারা ছিলেন আওয়ামী লীগ জমানায়, তাদের প্রায় সবাইকে তাড়ানো হয়েছে। যারা আছেন তারা ধুক ধুক করে কোনো মতে বেঁচে আছেন। অনেকটা প্রাচীরের গাত্রে এক নামগোত্রহীন ফুটিয়ে আছে ছোট ফুল, অতিশয় দিন ধিক ধিক করে তারে কাননের সবাই। মানে তারা এমনভাবে আছেন যে কোনো মতে জ্বলছেন এবং আশেপাশের সব লোক তাদেরকে গালাগালি করছে। এর বাইরে আপনি যদি বারের কথা চিন্তা করেন, আওয়ামীপন্থী যত শীর্ষ আইনজীবী রয়েছেন, জুনিয়র সিনিয়র, ঢাকা কোর্ট থেকে শুরু করে অন্যান্য বেঞ্চগুলোতে, ইউনূসের জমানাতে তো তাদেরকে দাঁড়াতেই দেওয়া হতো না। এখন কিছু আইনজীবী আছেন যারা নিয়মিত কোর্ট কাছারিতে করছেন, যাচ্ছেন, কথাবার্তা বলছেন, কিন্তু যেটিকে বলা হয় লিগ্যাল রাইট, সেই লিগ্যাল রাইটটা একেবারেই নেই।
সরকারের ইচ্ছার বাইরে কেউ যাবে এই কথা কেউ কল্পনাই করতে পারছে না। সেলফ সেন্সরশিপ, আত্মনিয়ন্ত্রণ এবং নিজের নিজের অবস্থান থেকে সরকারকে তুষ্ট রাখার যে চেষ্টা এবং তদবির সবাই এই রাষ্ট্রে করে যাচ্ছেন। এতে করে আওয়ামী লীগ জমানাতে রাষ্ট্রে বসবাসের যে উপযোগিতা ছিল, রাষ্ট্রযন্ত্রের কাছে কিছুটা হলো আশা এবং আকাঙ্ক্ষা ছিল, এবং ন্যায় বিচারের ব্যাপারে একটু ধীর গতিতে হলেও মানুষ আশা করতে পারতো যে লোয়ার কোর্টে না হলেও মানে হাইকোর্টে হবে, এবং শেখ হাসিনা ব্যক্তিগতভাবে যদি কাউকে টার্গেট না করে থাকেন তাহলে তার জামিন হাইকোর্ট থেকে হবে, অথবা শেখ হাসিনাকে সামহাও বললে বা তার কাছে গেলে যে কোনো একটা মাধ্যমে একটা সমাধান পাওয়া যাবে। কিন্তু একই বাংলাদেশ, এই বাংলাদেশে শুধু সমস্যা তৈরি হচ্ছে কিন্তু সমাধানের কোনো কেউ নেই। কোনো মানুষ, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ, কোনো মন্ত্রী, এমপি, আমলা কামলা কারো দরবার আর্ত মানবতার জন্য, মুসলিমের জন্য খোলা নেই। ফলে আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে যে যার অবস্থানে বসে এতটা হাহাকার করছে, আর নিজের মনের মধ্যে প্রতিহিংসা, জিঘাংসা, হিংসা, দেশ বিদ্বেষ, ক্ষোভ, বিক্ষোভ, অনেকটা যাকে বলা হয় সেই যৌতুগৃহের মতো, যেটাকে গ্যালভানাইজিং ইউনিট বলা হয়, যেখানে লোহা গলিয়ে একেবারে পানির মতো করে ফেলা হয়। ঠিক ওই যৌতুগৃহ, সেই যৌতুগৃহের মতো মানুষের মন এবং মস্তিষ্ক টক বগিয়ে ফুটছে। ফলে এই অবস্থাতে যদি কোনো কারণে ক্ষমতার একটা ট্রানজিশন হয়, তাহলে মানে এই তিনটি, এখানে 3 থেকে 4টি পক্ষ আছে এই মুহূর্তে। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি পক্ষ, তাদেরকে মদদ দিয়েছে বিদেশি যে সকল পক্ষ বাংলাদেশে আছে, তারা সরাসরি বিদেশি কিছু লোকজন, বিদেশি রাষ্ট্রের যারা প্রতিনিধি তারা, এবং সেই সকল রাষ্ট্রে যে সকল দালাল রয়েছেন, ফড়িয়া রয়েছেন তারা। এই গত 2 বছরে সাংবাদিক, সাহিত্যিক তো এখন আসলে নেই বললেই চলে, সাংবাদিক নামধারী কিছু লোক আছেন, কিছু নব্য ব্যবসায়ী, নব্য রাজনীতিবিদ, ধড়িবাজ, যে সকল লোকজন তৈরি হয়েছে গত 2 বছরে, বিশ্বাস করেন তাদের পালানোর কোনো জায়গা নেই, নো ওয়ে। অথচ আপনি যদি পৃথিবীর ইতিহাস দেখেন, যুদ্ধের ইতিহাস দেখেন, মানে সব ক্ষেত্রে একটা এক্সিট প্ল্যান থাকে। আমাদের ঘরে জানালা থাকে, দরজা থাকে, ময়লা আবর্জনা নামার জন্য ড্রেনেজ পাইপ থাকে, আমাদের শরীরে আমরা যে সকল পোশাক আশাক পরি সেটা খোলার জন্য বাটন থাকে, বোতাম থাকে, হাতা থাকে, তারপর প্যান্টের সেই চেইন থাকে, আপনি আপনার প্রয়োজন সারতে পারেন। কিন্তু এখনকার যে রাজনীতি, পুরো রাজনীতিতে এরকম একটা বদ্ধ শৃঙ্খলের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে, এরকম একটা বদ্ধ ঘরের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে, এখান থেকে আপনি বের হতে পারছেন না। সীমানা পাড়ি দেওয়া তো পরের কথা, অথচ যখনই এরকম কোনো কাজ করা হয় রাজনীতি বা অন্য যে কোনো জায়গাতে, প্রায় সব ক্ষেত্রে একটা সেফ এক্সিট থাকে, পালানোর একটা পথ থাকে, ফেরার একটা পথ থাকে, ফিরে আসার একটা পথ থাকে। কিন্তু এখন সকল পথগুলো, আসার পথ এবং যাওয়ার পথ, রীতিমতো সিল্ড হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এই বন্ধ দরজা কখন কিভাবে কার জন্য খুলবে আর কার জন্য আবার নতুন করে যে দরজাগুলো রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাবে, সেটাই এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।